লোকসভা ভোটের আগে বিতর্কিত মন্তব্য করলেন অর্জুন সিংও। তিনি বললেন, যারা গলা কেটে নেয়, যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছে, তাদের বুথে বসাবেন না। এমন লোককে তৃণমূলের এজেন্ট হিসেবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যাবেন। কারো আম কেটে নিচ্ছে, কারো কেলা কেটে নিচ্ছে, কারো ঘরে ক্যামেরা লাগাচ্ছে, কারো কেউ পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে। আবার সেই লোককে বুথে বসাবেন না। একজন বয়স্ক মানুষ গেলেন, সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবো? বলবো আরে বাবরে, এই লোকটা বসে আছে, এই লোক তৃণমূলের এজেন্ট আছে, একে তো ভোট দেওয়া যাবে। যারা বদমাশি করছে, যারা এলাকার লোকের তার উপরে খেপে আছে, এলাকার লোককে ওই যে কোনো কাজ করাবার জন্য বলে টাকা দাও 2000 আগে না দিলে ঘরের ফার্মটা ভরবো না, এই লোকগুলোকে বুথে বসাবেন না, নালে আপনি জেতার আগে থেকে হেরে যাবেন। শতরূপাদি, তৃণমূলের বিবেক এই মুহূর্তে অর্জুন। গত কয়েকবার আমরা দেখলাম যতগুলো ঘটনা ঘটলো, একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা যখন উত্তর চব্বিশ পরগনায় ঘটছিল, তখন কোথায় আগ্নেয়াস্ত্র মজুত আছে, কোথায় বোমা বিস্ফোরণ বাড়ানো হয়, অর্জুন সিং জানিয়ে দিচ্ছিলেন, সকলকে সতর্ক করছিলেন। এবার কিন্তু কিভাবে তৃণমূলকে ভোটটা করতে হবে, কিভাবে সতর্ক থাকতে হবে, অর্জুন সিং কিন্তু বলে দিচ্ছেন। বিজেপির কি একটু হলেও সমস্যা বাড়বে? না না, বিজেপির এখানে কোনো সমস্যা নেই। দেখো, আমি একটু লাভলি আর এই যে কজন অ্যাকচুয়াল ফ্যাক্টসগুলো বের করে দিচ্ছে তাদের বিষয়ে একটু বলি। অর্জুন সিং যেটা বলেছে তারই এক্সটেনশন। মূল কথা হচ্ছে কে কি বলেছে, থেকে বড় কথা কি বলেছে। এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, যেটা আমরা এতদিন ধরে বলছি, যে তৃণমূলের কোনো নীতি নেই। তারা যে বিশাল দেশপ্রেমের জন্য বা মানুষের সেবা করতে আসে তা একেবারেই নয়। তারা আসেই পরিষ্কার বোঝা যাচ্ছে, বহুবার এটা প্রমাণিত, যে তারা আসে এখানে টাকা লুট করতে, মানুষের টাকা লুট করতে। অর্জুন সিং সেটাকে আরেকটু বাড়িয়ে বলে গলাটা কেটে নিতে, সে তার ভাষায় বলেছে। তো এখানে বিজেপির সঙ্গে তো কিছু নেই। বিজেপির লোকজন তো নীতি ধরে থাকে, এবং নীতি ধরে থাকে বলেই যারা যাতায়াত করে, যেমন অর্জুন সিং, যেমন সব্যসাচী এসেছিল চলে গেছে, রাজীব, এরা অনেকেই যাচ্ছে আসছে, তারা আমাদের এখানে কমফোর্টেবল নয়। বিজেপি নীতিটা এতটাই স্ট্রং যে আমাদের সব সময় বলা আছে যে আমাদের দরজা খোলা, জানলা খোলা, মন খোলা রাখতে হবে। আমি আপনার উপর দয়া করেছিলাম সবিতা, আজকে দয়াটা যদি না রাখতে চান আমার সঙ্গে কথা বলুন। মানে শাসক দল যাকে ওয়াশিং মেশিন বলে, না সেটা তো তাদের পারসেপশন। আমি আমার পারসেপশন বলতে পারি, আমাদের আইডিওলজি এতটাই স্ট্রং যে যদি কেউ এসে নিজেকে সমৃদ্ধ করতে চায় আমাদের আইডিওলজিতে, দে আর মোস্ট ওয়েলকাম। বেশ, আমি তাহলে শীর্ষেন্দুর কাছে এই জায়গায় যাই। বিজেপিতে সমৃদ্ধ হওয়ার পর যারা আবার শাসক দলে ফেরত যান, তাহলে নীতিবাগীশ বিজেপি তাদের বিধায়ক পদগুলো খারিজ করে না কেন? 77 জন বিধায়ক ছিল, এখন বোধহয় সংখ্যাটা কমতে কমতে 69-এ দাঁড়িয়েছে। সেটাই তো প্রশ্ন, যে করেন না কেন? এগুলো সুযোগ সুবিধে নেওয়ার জন্য এগুলো করেন, এদল বদল করেন। কিন্তু রাজনীতিবিদরা ঠিক ভোটটা এলে তাদের এত বিবেক জাগ্রত হয় কি করে, আমি তো বুঝতে পারি না। যিনি কেষ্টর বাণী শোনাচ্ছেন তিনি বিষ্টু হতে চাইছেন, তিনি আবার অর্জুন সিং আবার অন্য কথা বলছেন, লাভলি আবার সত্যি কথা বলে ফেলছেন। তো এইগুলো তো প্রত্যেকটা কাউন্সিলর, তৃণমূল সরকার তো শিখিয়েছে রোজগারের দিকটা, আর প্রতিটা কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, প্রত্যেকের বাড়িতে তো কোটি কোটি টাকা। শুধু পার্থ, শুধু আজকে বালু, এগুলো নয়, শুধু কুন্তলে দুর্নীতি নয়, তলে তলে দুর্নীতি, তলে তলে দুর্নীতি হয়েছে। আমি এই জায়গা থেকে একবার চয়নবাবুর কাছে আসবো। চয়নবাবু, যখন শীর্ষেন্দুবাবু এই কথাটা, এই প্রসঙ্গটাই তুললেন যে ভোটের আগে কেন সকলে এ নিয়ে কথা বলে, ভোটের আগে কেন এই নিয়ে টনক নড়ে, এখানেই একটা প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে। তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিলেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে এই যারা টাকা পাননি, যারা বঞ্চিত, তাদের টাকা দিয়ে দেবে রাজ্য সরকার। এখানেই টাইমিং এরও তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। তার কারণ, যদি রাজ্যের কাছে টাকাই থাকে তাহলে সেক্ষেত্রে প্রায় 2 বছরের বেশি সময় ধরে এই গরিব মানুষগুলোকে সেই টাকা মিটিয়ে দেওয়া হলো না কেন? সেই লোকসভা ভোটের আগে এটা কেন করতে হচ্ছে, প্রশ্ন তো উঠবে। এবং নির্দিষ্টভাবে আমি আপনাকে এই কথাটাই যুক্ত করতে চাইছি যে তার টাকা ছিল, উনি ইচ্ছে করে দেননি, রাজনীতি করবার জন্য দেননি। তার বারবারই এই ধর্নার নাটক তাহলে কি এমনি করা হয়েছে? আমি একদম স্পষ্টভাবে এই প্রশ্নটা তুলছি। 1, 2 যেটা, সেটা আমি আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। বিরাট অঙ্কের টাকা, যেটা আমাদের এখনও আপনাকে জানিয়ে রাখি, আপনারা তোলেননি কথাটা, 6টা রিপোর্ট পশ্চিমবঙ্গ সংক্রান্ত এখনো পড়ে আছে সিএজির ঘরে। সেই রিপোর্ট পশ্চিমবঙ্গে সেই রিপোর্ট সিএজি প্রকাশ করেনি। আমরা জানি ওর মধ্যে কি আছে। আমাদের কাছে খবর রয়েছে প্রায় অসংখ্য এনজিওকে 10,859 কোটি টাকা দেওয়া হয়েছে 2020-21-এ, এবং
এই যে টোটাল বাজেটের একটা বড় অংশ এই এনজিও গুলোকে দেওয়া হয়েছে, এটা অডিটেবল নয়। নিজে স্বীকার করেছে কি পারপাসে দেওয়া হয়েছে, কি পারপাসে দেওয়া হয়েছে। এবং আমি এখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে সন্দেহ প্রকাশ করছি, প্রমাণও আছে আমাদের কাছে যে এই এনজিও গুলোর মতো অনেকগুলো রাজ্য সরকারের কাছে টাকা আছে দাবি করছেন চয়ন ভট্টাচার্য। সত্যিই কি রাজ্য সরকারের কাছে টাকা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো একেবারে আমরা দেখেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন রাজকোষের হাল ভালো নয়, মুন্ডু কেটে দিল, তার পক্ষে আর ডিএ বাড়ানো সম্ভব নয় এবং ডিএ হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যখন 21 লক্ষ মানুষকে 21 তারিখে তাদের বকেয়া টাকা দেওয়া হবে, তখন সেই টাকার ভান্ডারটা কোথা থেকে আসবে এই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। আর শুভেন্দু অধিকারী খুব উল্লেখযোগ্যভাবে ধার করার কথা বলছেন, বাজার থেকে নাকি সরকার আবার ধার করতে চলেছে। শুনুন। 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আজ সকালে, ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর। তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন। শুভেন্দু অধিকারীর এই কথা বলার জন্য সবার আগে আমি বলবো এই রাজ্যের যিনি হোম সেক্রেটারি তাকে বলবো যে অবিলম্বে তাকে গ্রেপ্তার করুন, যিনি প্রকাশ্যে স্বীকার করছেন যিনি স্পাইং করছেন। আমি সমীর বাবুর কাছে এই জায়গায় আসবো। সমীর বাবু, পরিসংখ্যান বলছে যে বামফ্রন্ট আমলে নাকি ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় আমলে সেটা 6 লক্ষ কোটি টাকা, আর এবার যদি আরো 7,000 কোটি টাকা বাজার থেকে লোন নেওয়া হয় তাহলে এই বিপুল পরিমাণ ধারটা শোধ হবে কোথা থেকে? আর এই টাকাটা তো কেন্দ্রের দেওয়ার কথা, কেন্দ্র লায়াবল এই টাকাটা দেওয়ার জন্য। ইউটিলিটি সার্টিফিকেটটা রাজ্য যদি দিয়ে দেয় তাহলেই তো এই টাকাটা কেন্দ্রের কাছ থেকে পাওয়া যায়। রাজ্য নিজের ঘাড়ে এই দায় নিচ্ছে কেন, এই বার্ডেন বাড়াচ্ছে কেন? এই সরকার মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় পো পিউপিল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। স্বাভাবিকভাবে 21 লক্ষ যা কাদের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার বাবু, যারা দিনের 100 দিনের সারাদিনে একটা কাজ করে পয়সা পায়, স্বাভাবিকভাবে বাধ্য হয়ে সরকার তার নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছে। স্বাভাবিকভাবে ম্যাডাম একটু অ্যাড করে দিই, এপ্রিল মাসে কিন্তু হাইকোর্টের তরফ থেকে, এপ্রিল 2023, এতদিন আগে কিন্তু হাইকোর্টের তরফ থেকে এই কথাটা বলা হয়েছিল যে যদি কেন্দ্র টাকা না দেয় তাহলে এই যারা বৈধভাবে কাজ করেছেন তাদের টাকা আগে রাজ্য মিটিয়ে দিক, তারপর সেটা কেন্দ্রের কাছ থেকে তারা চেয়ে নেবে। এপ্রিল থেকে আজকে হয়ে গেল ফেব্রুয়ারি, সামনে কিন্তু লোকসভা ভোট, তার আগে ঘোষণা। কারণ এটাই আজকে আরবিআই আয় ব্যয় রিপোর্টে পঞ্চায়েতের রিপোর্ট দাখিল করেছে, যেখানে 2021-22-এ 64,54,000 টাকা পঞ্চায়েতগুলোকে দেওয়া হতো। আমাদের মোট পঞ্চায়েত হচ্ছে 3,399। 2022-এ সেটা কমে এলো 56,84,000। স্বাভাবিকভাবে রাজ্য সরকার হিসাব দিয়েছিল, আরবিআই রিপোর্ট বঞ্চনা করছে। নিশ্চয়ই কাজ কমেছে, এবং সেই সংক্রান্ত রিপোর্ট যথাযথভাবে পড়েনি। আসল কথাই অনুদানটা কমেছে কত টাকা? 7,70,000। অনুদানটা কমলো কেন? 62 কোটি টাকা পাওনা টাকা দিচ্ছে। অনুদান কেন কমছে? একটা বরাদ্দ রয়েছে, একটা সার্টেন পরিমাণ কাজ করতে হবে, সেই সংক্রান্ত শংসাপত্রটা পৌঁছবে এবং টাকাটা এসে পৌঁছবে। হিসেবটা তো এখানেই। যদি অনুদানটা কমে তার মানে কি কাজ কম হয়েছে এবং সেই সংক্রান্ত রিপোর্টে নিশ্চয়ই কাজ কম দেখানো হয়েছে, সেই কারণে টাকা কম পড়েছে। বাজার দোকান যখন করতে হয় তখন আমরা তো হিসেব দেখে তারপরে টাকাটা দিই, তাই হিসেবটা দিন, হিসেবটা দেবেন না। আর একটা জিনিস হচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড আপনাদের বৈধ নয়, অবৈধ। সেই জিনিসগুলো হাইকোর্ট বারবার বলেছে যে সেগুলো দেখুন, যে যাদের যাদের রেশন কার্ড তাদের নয় সেগুলোকে বাদ দিয়ে সেই জায়গাতে বাদ দেবেন না। আর একটা জায়গাটা হচ্ছে যে অর্থ বরাদ্দটাও একটা অন্যরকম, এই বরাদ্দ থেকে ওই বরাদ্দ। আজকে মর্মান্তিক ঘটনা বকটুই, কিন্তু বকটুয়ে শিশুদের খাবারের বরাদ্দ টাকা, মিড ডে মিলের টাকা সেখানে দেওয়া হয়েছে। কেন দেওয়া হবে? কিসের জন্য দেওয়া হবে? তার কি দিয়েছেন? তার সেই সরকার কখনো করতে পারেন না। এই বরাদ্দ থেকে শতরূপাদি দুটো
বিষয়, একটা হচ্ছে যে মমতা যেটা সমীরবাবু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের টাকা মিটিয়ে দেওয়ার কথা বলেছেন, বাধ্য হয়ে মিটিয়ে দেওয়ার কথা বলেছেন এবং তার জন্য নাকি লোন নেওয়া হচ্ছে, এটা তো পরের বিষয়। কিন্তু আমরা এটাও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে কথা বলেছেন যে ভিক্ষে চাই না কেন্দ্রের কাছে, ভিক্ষে চাই না, আমরা রাজ্যই সেটা করে দেব। তাহলে আজকে এত ধর্ণার দরকার কি? সেই নিয়েও তো একটা প্রশ্ন উঠবে। একেবারেই তাই, কিন্তু তাহলে কেন আমি একটু বলি, মাননীয়া হ্যাবিচুয়ালি উনি ভালোবাসেন ধর্ণা করতে, অনেকদিন ধর্ণা করা হয়নি, উনি চলে গেছেন ধর্ণা করতে, বেশ করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি মানুষের জন্য, সে তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, যেটা উনি অ্যানাউন্স করছেন না, তোমরাও কেন এখনো বলছো না আমি জানি না, যে বেশ খানিকটা টাকা কিন্তু এসছে on a different account. জল জীবন মিশন 1000 টাকা আমরা বলেছি, আমরা জানিয়েছি নামটা বেশি। এক সেকেন্ড, নামটা হচ্ছে হর ঘর নল কি জল, এইটার জন্য এসছে। তো সেটা তো উনি সবসময় মাননীয় উদরপিন্ডি বুদরঘাটে করে দেন। এর টাকা ওখানে শীর্ষেন্দু অলরেডি বলেছে, বকটুইকে দিয়েছে মিড ডে মিলের টাকা, এরকমই উনি করে থাকেন। তো সেই জন্য হঠাৎ এই টাকাটা সকালবেলা আসার পরই উনি কিন্তু বিকেলে অ্যানাউন্স করছেন যে উনি 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ টাকা দেবেন। উনি সব সময় উনি কান্নাকাটি করেন যে উনার নাকি টাকা নেই, সিপিএম এর সময় থেকে নাকি উনার এত ঋণ, অমুক তমুক, অথচ ফুটবল কেনার টাকা থাকে, বিভিন্ন জায়গায় অনুদান দেবার টাকা থাকে। উনি সমস্ত সময় এই জিনিসটা করেন, শি প্লেস দ্য ভিকটিম কার্ড সব সময়। কিন্তু এখন যেটা উনি করছেন, যেহেতু এই টাকাটা ঢুকেছে, উনি মনে করছেন এই টাকাটা আবার একটা মানে আপনি বলছেন জল জীবন মিশনের টাকাটা এখানে মোবিলাইজ হয়ে গেল, খরচা করবেন। আরেকটা অফকোর্স শুভেন্দুদার কাছে যে ইনফরমেশনটা আছে, এত হাজার কোটি টাকা নাকি উনি লোন নেবেন, 7,000 কোটি টাকা নাকি লোন। তো এবার শুভেন্দুদা কি করে জেনেছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। শুভেন্দুদা যেহেতু ওদের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিল, তৃণমূলের একদম অন্তরঙ্গ ছিল, হয়তো যখন উনি এই জায়গায় আসি, এই যে 7,000 কোটি টাকা বাজার থেকে লোন নেওয়ার কথা বলা হচ্ছে জয়ন্দা, এই হাজার হাজার কোটি টাকা সরকার মেটাবে কি করে? রাজকোষের অবস্থা তো ঢুডু। আর এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা তারাও বঞ্চনার শিকার, আর সাধারণ মানুষের করের টাকা, আসল রোজগার সাধারণ মানুষের করের টাকা, রেভিনিউ। আর তাছাড়া তাহলে এই ধারটা মেটানোর উপায় আর কি রইল রাজ্য সরকারের হাতে? নেই তো, উপায় নেই। কারণ হচ্ছে এই তো বাজেট, তো এর বাজেট শুরু হয়ে যাচ্ছে, বাজেট পেশ করবেন। বাজেট যেভাবে পেশ করা হয়, বাজেট এখনকার বাজেট, রাজ্য সরকারের বাজেট, দুর্গাপুজোতে ক্লাবের যা বাজেট হয় সে ধরনের সেভাবে প্রেস করা হয়। কেন্দ্রের বাজেট তো ছেড়েই নেই, কেন্দ্রের বাজেট, রেল বাজেট সব তুলে দিয়েছে। হ্যাঁ, যে জায়গাটাতে আমার প্রথম কথা, বঙ্গশ্রী, চা সুন্দরী আর কর্মসাথী, এই তিনটে প্রকল্পে যা বরাদ্দ টাকা তার থেকে কম টাকা দেওয়া হয়েছে, কম টাকা দেওয়া হয়েছে। এবং ওই যেটা সমীরবাবু বলছিলেন, আমি যেটা বলবার চেষ্টা করছিলাম, এনজিওদের দেওয়া টাকার পরিমাণটা এর থেকে ওই পঞ্চায়েতগুলোকে দেওয়ার পরিমাণ থেকে অনেক বেশি। শুধু তাই নয়, 1 নম্বর বিশ্ববিদ্যালয়গুলোকে মাত্র 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যেখানে আপনার পৌরসভাগুলোকে বরাদ্দের থেকে অনেক কম টাকা দেওয়া হয়েছে। চা সুন্দরীতে এখানটা ক্লাবের অনুদান বেড়ে যাচ্ছে, এবং এইভাবে শুধু তাই নয়, টাকাটা ঘুরে যাতে চলে আসে। এই 21 লক্ষ এই অভিযোগ যে একটা প্রকল্পের টাকা তাহলে কি আরেকটা প্রকল্পে ব্যবহার করা হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু উঠছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে, এই যে ক্যাগ রিপোর্ট সামনে এসেছে, বিজেপির জন্য রাজনৈতিক দলিল তৈরি করছে ক্যাগ। ইডি সিবিআই এর পর যেটা দেখা গেল, এবার তৃণমূলের সমালোচনা সিএজি কে নিয়েও। ক্যাগ রিপোর্টে 2002-2003 সালে বাম আমলের হিসেবের উল্লেখ নিয়ে কুণাল ঘোষ বললেন, কোনোভাবেই বাম আমলের দায় তৃণমূল নেবে না। আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে, মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে। 100 দিনের কাজে যে দুর্নীতি হয়েছে, আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, সেই পুরো যে দুর্নীতি এবং হিসাব না আসা, সেটাই ক্যাগ রিপোর্টে পুরোপুরি উল্লেখ রয়েছে। The utilization certificates were never asked for. We have enough data available of BJP states like Madhya Pradesh, Gujarat, Uttarakhand worth thousands of crores of rupees where there are no utilization fiscal federal terrorism of the BJP because they cannot fight Mamata Banerjee and the Trinamool Congress in Bengal. খুব বিস্ময়কর ভাবে 2002-03 থেকে পরবর্তীকালের 2020-21 পর্যন্ত কথা বলা হয়েছে। 2002-03 থেকে 2010-11 যে আর্থিক বছর, সেটা তো বামফ্রন্ট সরকার ছিল, তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের হতে পারে না।
তৃণমূলের দলের মধ্যে অথবা যে কোনো দলের মধ্যে একটা কোনো কাজ খরচ হলে খরচের হিসেবটা তো কোথাও না কোথাও পড়ে, আমি জানি না, হয়তো তৃণমূলের খরচের হিসেব দিতে হয় না, সেই কারণে ওরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে অভ্যস্ত না। বামফ্রন্ট আমলে ঋণ ছিল 1,98,000 কোটি টাকা, চোর মমতা সেটাকে বাড়িয়ে 6 লক্ষ কোটি টাকা করেছে। বামফ্রন্টের আমলে বেকার ছিল 1 কোটি, চোর মমতা সেটাকে 2 কোটি করেছে। শতরূপাদির কাছে আমার যে প্রশ্ন ছিল যে এই যে ডেরেক ওব্রায়েন যে ফ্রেজটা নতুন আমরা দেখলাম যে ফিসকাল ফেডারাল টেরোরিজমের কথা তিনি বলছেন, কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তিনি করছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে এই যে সার্টিফিকেট, ইউটিলাইজেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট নাকি চাওয়াই হয় না এবং তিনি বিজেপি শাসিত কয়েকটা স্টেটের নামও বলেছেন তারা নাকি দেয়নি এইসব সার্টিফিকেট, মধ্যপ্রদেশ, গুজরাট এরা রয়েছে। আমি বলছি তোমাকে বৃষ্টি, প্রথমত আমি ডেরেক ওব্রায়েনকে কনগ্রাচুলেশনস জানাবো, তার কারণ উনি শশী থারুরের সংস্পর্শে এসে নতুন একখানা, মানে এটা এখন ট্রেন্ড হয়ে গেছে, ফিসকাল ফেডারেশন টেরোরিজম বলে একটা সাংঘাতিক ইংরেজি খটোমটো একটা টার্ম ব্যবহার, ফিসকাল টেরোরিজম, আমারই মুখে গুলিয়ে যাচ্ছে। যাই হোক, তা এবার কয়েকটা ফ্যাক্টসে আসা যাক। উনি কুইজ মাস্টার ছিলেন একসময়, ওনার এগুলো জানা উচিত যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের পর ইউসি দিতেই হয়, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতেই হয়, চাও বা না চাও। উনি ফাইন্যান্স মিনিস্টার বোধহয় এই সেশনের আগের সেশনে ডাইরেক্টলি পার্লামেন্টে উঠে দাঁড়িয়ে বলেছিলেন 9খানা রাজ্য আছে যারা ইউসি দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তো যার জন্য সেকেন্ড লট অফ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ওখানে হয়নি। কিন্তু ডেরেক ওব্রায়েন যেটা ঘুরিয়ে বলছে যেন ওদেরটা কি চাওয়াই হয়নি, আর আকাশ থেকে পড়ছে। আরে তুমি টাকা যদি এক জায়গা থেকে পাও, আমি আপাতত যদি পলিটিক্স ভুলেও যাই, তুমি যদি সংসারে তার হিসাব দিতে হবে, তার তো হিসাব তো একদম। আমি সমিতার কাছে এই জায়গায় আসবো। সমিতা, ক্যাগ রিপোর্ট পক্ষপাত দুষ্ট এমনটাই বলছে এ রাজ্যের শাসক দল। ক্যাগ রিপোর্ট যদি পক্ষপাত দুষ্ট হয়, সেটা যখন বিধানসভায় টেবলড হবে, সেটা যখন পিএসসি তে আলোচনা করার কথা, সেই পিএসসিটা কি যথেষ্ট সক্রিয় আছে? তাহলে আলোচনাটা কোথায় হবে? ক্যাগ রিপোর্টটা যথাযথ না ভুল সেটা মানুষ জানবেন কি করে? বিধানসভা বিধায়করাই বা জানবেন? দেখুন, ক্যাগ রিপোর্ট ঠিক না ভুল এটুকু অন্তত জানি, কেন্দ্রের বিরুদ্ধে ক্যাগ একটা রিপোর্ট দিয়েছিল, সেখানে 7.5 লক্ষ কোটি টাকার মানে দুর্নীতি ধরা পড়েছে। যে অফিসাররা করেছিল সেই অফিসারগুলোকে সব সরিয়েও দেওয়া হয়েছে। এটা আপনাকে একটা তথ্য দিয়ে রাখি। আমি বলতে চাই যে ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্য 1,15,000 কোটি টাকা পাওনা, টাকা হকের টাকা, রাজ্যের পাওনা, সেটাকে এই যে বলা হচ্ছে, যিনি বলছেন যে আজকে আর্থিকভাবে সন্ত্রাস চালানো হচ্ছে, কেন বাংলাকে বঞ্চনা, কিসের কারণে, আমি এইটাই বলতে চাইছি। যদি এটা হয়ে থাকে যে ইউসি চায় না, তার মানে কেলেঙ্কারিটা চাপা দেওয়ার জন্য, অথবা একটা বড় কেলেঙ্কারি চলে এলো, বড় কেলেঙ্কারি সামনে চলে, ইউসি সরকার চাইবে না, কেন্দ্র সরকার রাজ্য সরকার কাছে চাইবে না, কেন, কোন কেলেঙ্কারি চাপা দেওয়ার জন্য? গন্ডগোলটা কোথায়? মানে রাজ্যের তরফে গন্ডগোল, ইউসি দেওয়া হয়নি, না কেন্দ্রের তরফে গন্ডগোল, ইউসি চাওয়া হয়নি, নাকি পুরোটাই চেপে দেওয়া হচ্ছে ক্যাগ রিপোর্টটা পক্ষপাত দুষ্ট? সেটাও তো জানার জন্য আলোচনা করতে হবে। রাজ্য কেন্দ্রের উপর দোষ দিচ্ছে, কেন্দ্র রাজ্যের উপর দোষ দিচ্ছে, কিন্তু সত্যি তো ইউটিলাইজেশন সার্টিফিকেটটা দিতে হবে। আপনি টাকা নিয়েছেন, তারপর প্রশংসাপত্র দিতে হবে না। আরেকটা কথা হচ্ছে, দায় স্বীকার করেন, তো দায় স্বীকার করেন যে সিপিএম এর আগে 2000-2003 এর থেকে আমরা দায় স্বীকার করবো আমাদের সরকার। সেটা আজকে পরিবারের যখন লোন হয়, কি ঋণ হয়, সকলকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিরতির পর ফিরে আসবো আনন্দ সকালে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকবেন।